হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি আপনাদের মেন্টর প্রীতম তাওসিফ চলে আসছি আপনাদের সাথে সেকেন্ড ক্লাস নিয়ে, রাইট? আপনারা এসেছেন ইউআই ইউএক্স মাস্টার ক্লাস করতে। সো আজকে আমাদের ক্লাস 2 আমরা স্টার্ট করব। আজকে একটু ইউজার রিসার্চ নিয়ে কথা বলবো, বা আমরা আরো বেটার করে বুঝবো যে ইউজার রিসার্চটা কিভাবে করতে হয় বা কিভাবে করব। সো আজকের টপিকগুলো হচ্ছে এগুলো নিয়ে। বেসিক্যালি আজকে আমরা ইউজার রিসার্চ এবং পার্সোনা, ইউজার রিসার্চ পরিচালনা পদ্ধতি এবং কৌশল, ইউজার পার্সোনা কিভাবে তৈরি করব, এমপ্যাথি ম্যাপিং ব্যবহারকারীর প্রয়োজন এবং লক্ষ্য বোঝা, এই জিনিসগুলো আমরা আজকে বুঝবো। সো চলেন আর দেরি করে ক্লাস শুরু করে দিই। আর হ্যাঁ, বেসিক্যালি আমি আর একটা জিনিস বলে রাখি যে আপনারা যারা আমার এই ইউআই ইউএক্স কোর্স নিয়ে নিজেদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চান বা নিজেদের লাইফে একটু সাকসেস আনতে চান, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে, তারা অবশ্যই 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 কিন্তু আপনারা আমার লাইভ যে কোর্সটা চালু হয়েছে, লাইভ কোর্সটা আপনারা বিদ্যাবাড়ি ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। সেখানে কিন্তু আপনারা কাইন্ডলি এনরোল করে ফেলবেন, বিকজ সেখানে আমরা রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কথা বলবো, রিয়েল লাইফ স্টুডেন্টদের সাথে বা ইউজার রিসার্চগুলো, এই ওভারঅল সব কিছু নিয়েই কিন্তু আমরা বেসিক্যালি কথা বলবো। ওকে, সো চলেন আর দেরি না করে শুরু করা যাক। সো আজকের টপিকটা কি? ইউজার রিসার্চ এবং পার্সোনা। ইউজার রিসার্চ পরিচালনা পদ্ধতি এবং কৌশল, ইউজার পার্সোনা তৈরি করব, লক্ষ্য ব্যবহারকারী নির্ধারণ, মানে ইউজার পার্সোনাটা আসলে কি বা ইউজার পার্সোনাটা কেন তৈরি করতে হয়, এমপ্যাথি ম্যাপিং ব্যবহারকারীর প্রয়োজন এবং লক্ষ্য বোঝা। আমরা এই ম্যাপিংগুলো বা এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু আজকে ডিসকাস করব। সো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা শিখব ইউজার রিসার্চ, রাইট? ইউজার রিসার্চটা কি, এটা আপনাদের ফার্স্ট অফ অল আগে বুঝতে হবে যে ইউজার রিসার্চটা কি। ওকে ফাইন, আমি ধরলাম আপনি একটা ই কমার্স সাইট ডিজাইন করবেন, রাইট? আপনি একটা ই কমার্স ডিজাইন করবেন, বাট ই কমার্সটা কারা ইউজ করে এটা আপনাকে আগে ফার্স্টলি জানতে হবে যে ই কমার্সটা আসলে বেসিক্যালি কারা ইউজ করে, রাইট? যদি আপনি ইউজার না ধরতে পারেন, বা আমি যে একটা ডিজাইন করছি, আমরা যে ইউআইএক্স ডিজাইনার আছে, আমরা যে ডিজাইনটা করছি, সেই ডিজাইনগুলো যে করছি সেটা আসলে কাদের জন্য করছি, কারা আসলে আমার এই ডিজাইনটা বা আমার এই ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ, এগুলো কারা ইউজ করবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে, রাইট? সো এটাই হচ্ছে বেসিক্যালি ইউজার রিসার্চ। সো সাপোজ ধরেন যে আপনি কোন একটা ডক্টরের জন্য, রাইট, কোন একটা ডক্টরের জন্য আপনি একটা মোবাইল অ্যাপ তৈরি করছেন, তাহলে আপনাকে ইউজার রিসার্চটা করতে হবে কি সেই ডাক্তারটা কি ধরনের ডাক্তার, বা তার স্কিলগুলো কি কি, বা তার কাছে কোন ধরনের লোকজন আসে, বা কারা আসতে পারে অ্যাজ এ পেশেন্ট হিসেবে, রাইট? সো এই সব জিনিসগুলো নিয়েই কিন্তু ইউজার রিসার্চটা তৈরি করতে হয়, বিকজ অফ আমরা একটা পার্সনের জন্য, আমরা রিয়েল হিউম্যানদের জন্য কিন্তু আমরা ডিজাইনগুলো করছি, রাইট? সো সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের একদম ইউজার সেন্ট্রিক ডিজাইন হইতে হবে, অ্যান্ড হচ্ছে কি আমাদের যে ডিজাইনগুলো আছে, ইউজার যেন সেই ডিজাইনগুলোর সাথে ইন্টারেক্ট করতে পারে, রাইট? সো আমাদের এই সবসময় ইউজার রিসার্চের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। সো ইউজার রিসার্চটা আসলে আমাদের কোন কোন উপায় এখানে আমরা দেখতে পাচ্ছি, চলো স্লাইডে চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 ধরনের ইউজার রিসার্চ, রাইট? ইউজার রিসার্চটা কিভাবে আসে, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া ইউজার রিসার্চ যে আমি করব, তাহলে কি আমি রিয়েল মানুষদের সাথে যে কথা বলবো কিনা? দেখেন, বিষয়টা হচ্ছে আপনি যখন একটা বড় কোম্পানিতে জব করবেন, কোনো একটা সফটওয়্যার মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবেন, তখন সেখানে গেলে আপনি দেখা যাবেন অনেক স্পেস পাবেন। বাট আপনি যখন ফ্রিল্যান্সিং ওয়ার্ক করবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করবেন, তখন কিন্তু বেসিক্যালি আপনার ইউজার রিসার্চটা বা এটা আপনি মাথা থেকেই বের করে ফেলবেন, বা আপনি কম্পিটিটর যে কোম্পানিগুলো আছে, যে আমি একটা প্রোডাক্ট ডিজাইন করছি, সেই ডিজাইনের সেম কোম্পানি লাইক ফুড পান্ডা, হ্যাঁ, ফুড পান্ডার মতনই আপনি কোনো একটা অ্যাপ ডিজাইন করছেন। সো ফুড পান্ডা কিন্তু হইতে পারে আপনার জন্য একটা কম্পিটিটর কোম্পানি, রাইট? সো সেই কোম্পানিগুলো আসলে সেই কোম্পানির সাথে ইউজাররা কিভাবে অ্যাট্রাক্ট হয় বা ইউজাররা কিভাবে ইন্টারাক্ট করে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ইউজার রিসার্চটা আমাদের তৈরি করতে হয়। সো ইউজার রিসার্চটা বেসিক্যালি 4টা ভাবে আমাদের তৈরি করতে হবে, সেটা হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ, কোয়ান্টিটিভ রিসার্চ, বিহেভিয়ারাল রিসার্চ, অ্যাটিটিউডাল রিসার্চ। ওকে ফাইন। সো এইখানে আমরা একটু ডিসকাস করবো যে কোয়ালিটিভ ইউজার রিসার্চটা যে আমি তৈরি করব, ইউজার রিসার্চের সময় আপনাদের বেসিক্যালি নোট ডাউন করতে হবে যে ইউজাররা আসলে কি কি বলছে বা কি কি জিনিস চাইতে পারে, ইউজারদের জন্য কি কি জিনিস দরকার হতে পারে, সেই জিনিসগুলোই কিন্তু আপনার ডিজাইনের ক্ষেত্রে দিতে হবে, রাইট? সো আপনি সেই জিনিসগুলো যদি ডিজাইনের ক্ষেত্রে না দেন, তাহলে কিন্তু আপনার ইউজার রিসার্চটা প্রপার ওয়েতে হবে না। সো আপনি যখন দেখবেন যে আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করছেন, ই কমার্স হতে পারে, লেডিস আইটেম সেলের ই কমার্স হতে পারে, ই কমার্স তো অনেক টাইপের আছে,
তাই না? সো আমি সেই ধরনের কিছু যদি হয় তখন কি করতে হবে, সাপোজ ধরেন আপনার মেয়েদের জন্য কোনো প্রোডাক্টের কসমেটিক্সের প্রোডাক্টের আপনি কোনো ইউজার রিসার্চ করছেন বা কসমেটিক্স আইটেম আপনি সেল করবেন আপনার ওয়েবসাইটের ভিতরে, তাহলে কি আপনার রিসার্চ করতে হবে কি মেয়েদের উপরে বা মেয়েরা কিভাবে ইন্টারাক্ট করে, মেয়েরা কি কি জিনিস চায় ডিজাইনের মধ্যে, রাইট? সো আমরা এখানে স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি কি কোয়ালিটিভ ডিজাইন। কোয়ালিটিভ ডিজাইনটা কি? ক্লোজ ট্রিটমেন্ট উইথ দ্য ইউজার, হোয়াট ইউ ফিল, হোয়াট ইউ অবজার্ভ অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক। সো বেসিক্যালি আপনারা যে এই যে জিনিসগুলা আমরা যে ইউজার রিসার্চটা করি, যে এখানে কি বলছে ক্লোজ ট্রিটমেন্ট উইথ দ্য ইউজার, হোয়াট ইউ ফিল, হোয়াট ইউ অবজার্ভ অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক, মানে তুমি কি ফিল করছো, তুমি কি অবজার্ভ করছো এবং তুমি কি চিন্তা করছো। মেথডস মানে ইন্টারভিউ নিতে হবে, অবজারভেশন সেশন রাখতে হবে, মানে ইউজারকে আপনি অফিসে ডেকে বা ইউজারের সাথে সামনাসামনি ইন্টারাক্ট করা। কোয়ালিটিভ রিসার্চটা হচ্ছে ইউজারের সাথে আপনি সামনাসামনি ইন্টারাক্ট করছেন, ইউজারকে কোয়েশ্চেন করছেন যে আপনি কোথায় সমস্যা ফিল হচ্ছে বা আপনি কোথায় ডিজাইনটা আপনার কাছে ক্রিটিক্যাল মনে হচ্ছে বা আজও ডিজাইনটা ইউজেবল কিনা, এই ওভারঅল জিনিসগুলো নিয়ে আসলে কোয়ালিটিভ রিসার্চটা করা হয়। সো কোয়ান্টিটেটিভ রিসার্চটা কি? অ্যানালাইজ লার্জ অ্যামাউন্টস অফ ডাটা অ্যান্ড আইডেন্টিফাই বিহেভিয়ারাল ট্রেন্ডস। সো এখানে সার্ভে ফর্মস এক্সেট্রা থাকে। লাইক আমরা এখানে কোয়ান্টিটিভ অ্যানালাইসিসটা কীভাবে করি, আমরা বিভিন্ন যেমন দেন গুগল ফর্ম আছে, ফেসবুকে বিভিন্ন পোল ক্রিয়েট করা যায়, রাইট? সো এই ধরনের পোল ক্রিয়েট করে আসলে আমরা একটা ডিজাইনের উপরে ইউজারের একটা সার্ভে করি যে ইউজাররা আসলে কি চিন্তা করছে বা কি বলছে। সো দেন ইউজার রিসার্চটা কি আসে? বিহেভিয়ারাল, অ্যানালাইজ বডি ল্যাঙ্গুয়েজ, পজেস অ্যান্ড এক্সপ্রেশন। লাইক ধরেন আপনি একটা অ্যাপ চালাচ্ছেন, সো এগুলো আসলে বেসিক্যালি ইউজার রিসার্চের উপরে পড়ছে। সো আপনি ধরেন যে একটা অ্যাপ চালাচ্ছেন, মোবাইল অ্যাপ, ওকে? সো মোবাইল অ্যাপের ক্ষেত্রে দেখবেন যে আমরা যখন একটা মোবাইল অ্যাপ ইউজ করি আমরা মাঝে মাঝে বিরক্ত হই বা আমাদের যখন কালারের সমস্যা হয় আমরা চোখটা এরকম করি বা কোথাও আমি যদি স্পষ্টভাবে আমাদের যে এই যে অ্যাক্ট এক্সপ্রেশনস যে আমরা এক্সপ্রেশন দেই না, সাপোজ ধরেন ইনস্টাগ্রামে মেটায় আসার আগে ইনস্টাগ্রামে মেসেজ যে অপশনটা ছিল আমার যতদূর মনে ছিল সেটা একটা তীরের মতো লোকেশন আইকন টাইপ ছিল, সো মেসেজ আইকনটা বেসিক্যালি। তো সেখানে আমার প্রবলেম হইতো যে আসলে আমার মাথায় তো ছিল যে মেসেজ আইকন বলতে মেসেঞ্জারের যে আইকন টাইপ সেটা আমরা বুঝি, রাইট? সো আমার ইনস্টাগ্রামে এই প্রবলেমটা খুব বেশি পরিমাণে ফেস করতে হয়েছে যে আমি যখন ঢুকতাম আমি মেসেজটা কোথা থেকে করবো সেই জিনিসটা আমি খুঁজে পেতাম না। সো তখন এই যে এটা কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স ইউজার এক্সপ্রেশন। সো আমরা যখন বিহেভিয়ারাল অ্যানালাইসিসগুলো করবো বা ইউজার রিসার্চগুলো যখন করবো তখন দেখা যাবে কি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, পজেস এবং এক্সপ্রেশন এই জিনিসগুলোকে কিন্তু আমাদের এক্স্যাক্টলি ধরে রাখতে হবে বা এক্স্যাক্টলি নোট ডাউন করতে হবে। দেন আসি অ্যাটিটিউডাল user research. So it takes into account the opinions and observations of users. So এইটা আমরা কখন করি? আমাদের যখন ডিজাইনটা সম্পূর্ণভাবে শেষ, আমরা ডিজাইনটা লঞ্চ করে ফেলেছি একদম ইউজারের কাছে, ইউজার যখন জিনিসটা ইউজ করছে তখন বেসিক্যালি আমরা এই অ্যাটিটিউডাল ইউজার রিসার্চটা করে থাকি। সো আমাদের ইউজার রিসার্চের টেকনিকগুলো আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, বিহেভিয়ারাল রিসার্চ, অ্যাটিটিউডাল রিসার্চ। সো এই রিসার্চগুলো আমাদের ধাপে ধাপে ইউজারকে যখন ইউজারের সাথে আমরা ইন্টারাক্ট করি বা ইউজারের সাথে যখন আমরা কথা বলি তখন বেসিক্যালি এই জিনিসগুলো দরকার হয় বা এই ইউজার রিসার্চগুলো করতে হয়। বিকজ অফ আপনি আসলে একটা ডিজাইন করছেন সেটা কিন্তু আসলে আপনি মন মতন ডিজাইন করতে পারবেন না, রাইট? আপনি কিন্তু চাইলেই মন মতন করতে পারছেন না। সো মন মতন কাদের জন্য করতে হবে? আমাদের মন মতন করতে হবে ইউজারদের জন্য, রাইট? বেসিক্যালি আমাদের মন মতন করতে হবে ইউজারদের জন্য। তো ইউজাররা যখন আপনার ডিজাইনটা ইউজ করবে, একটা ওয়েবসাইট হতে পারে, একটা মোবাইল অ্যাপ হতে পারে, একটা যে কোনো সফটওয়্যার হতে পারে, যখন তারা ইউজ করবে তখন যদি সে ইউজ করে সে স্বাচ্ছন্দ্য না পায়, লাইক আমার শার্ট, সো তাহলে কি আমরা রিসার্চটা কখন করব? রিসার্চটা কীভাবে করব? যে আমি একটা ফুড ডেলিভারি অ্যাপ বানাচ্ছি, অন্যান্য ফুড ডেলিভারি অ্যাপগুলোর সাথে ইউজারে কীভাবে ইন্টারাক্ট করে বা তাদের সাথে কী প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, ইউজারের কী কী প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা নোট ডাউন করবো ইউজার রিসার্চের মধ্যে। সো এই তো গেল ইউজার রিসার্চ। দেন আসি ইউজার পার্সোনা। আমরা যখন ইউজার রিসার্চটা করব, ইউজার রিসার্চ করার পর আমরা ইউজার পার্সোনা তৈরি করব। মানে কি? ইউজার পার্সোনা হচ্ছে একজন ইউজারের মতামত আপনার ডিজাইন সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার ওয়েবসাইট সম্পর্কে একজন ইউজার যে মতামতগুলো দেয় আসলে সেই জিনিসগুলোকে বলা হয় ইউজার রিসার্চ। সো যেমন দেখেন এখানে একজনের নাম দিয়েছে আমি একটা, এগুলো হচ্ছে ইউজার রিসার্চের এক একটা ডিজাইন প্যাটার্ন। আপনারা চাইলে বিভিন্নভাবে আপনারা ইউজার রিসার্চের ডিজাইনগুলো করতে পারবেন। সো এটা এমন কোনো আহামরি কোনো জিনিস না। সো আই অর্ডার সেম meal almost every time in order food, mostly lunch and ideal experience
would be one the ad allows me easily reorder from my list of previous orders মানে হচ্ছে এটা ইউজারের একটা পারসেপশন যে সে রিঅর্ডার করতে চাচ্ছে বা রিঅর্ডার করবে এরকম একটা পারসেপশন তাকে দিতে হবে সো গোলস কি ইজিলি একজন ইউজার কিন্তু একটা ওয়েবসাইট বা একটা মোবাইল অ্যাপ যখন ইউজ করে তখন কিন্তু তার কিছু গোল থাকে রাইট তার কিন্তু কিছু গোল থাকে এখানে যে সে কি কি কাজগুলো করবে বা একজন ইউজার যে সাপোজ ফুড ডেলিভারি অ্যাপে আমরা যারা ইউজার আছে আমরা কেন ইউজ করি ফুড ডেলিভারি অ্যাপ আমার গোলটা কি আমার গোলটা হচ্ছে আমার যে পছন্দের খাবারটা আছে সেটা আমার রিজনেবল প্রাইসের মধ্যে আমি সেই জিনিসটাকে অর্ডার করব অ্যান্ড স্পেসিফিক টাইমের মধ্যে ডেলিভারি টাইম স্পেসিফিক টাইমের মধ্যে আমি সেই জিনিসটাকে ডেলিভারি পাবো সো দেখেন এখানে ইউজারের গোলটা কি ইজিলি রিঅর্ডার হিজ ফুড ফ্রম হিজ প্রিভিয়াস লিস্ট অফ অর্ডার আই মিন তার গোল হচ্ছে যে সে আগে যে অর্ডারগুলো করেছিল সেই অর্ডারগুলো সে আবার একটা লিস্ট আকারে দেখতে চায় কারণ খাবার আমাদের কিন্তু যেমন আমার নান গ্রিল এই জিনিসটা আমার কাছে জাতীয় খাবারের মতন যে আমি এটা বারবার খাই আমি কখনো বিরক্ত হই না সো সেক্ষেত্রে কি আপনার একটা পছন্দের খাবার থাকতে পারে সেটা আপনি বারবার খেতে চাইতে পারেন সেটা তো তাই বলে আপনি অ্যাপের মধ্যে বারবার যে খুঁজবেন না রাইট আমরা কিন্তু অ্যাপের মধ্যে বারবার খুঁজবো না আমরা সেম একটা লিস্ট চাই যেখানে আমরা মার্ক করে রাখতে পারবো বা যেখানে আমরা একটু লিস্ট করে রাখতে পারবো সেখান থেকে আমরা ডিরেক্ট অর্ডার করে ফেলতে পারবো দেন কি আছে ability to schedule delivery ahead of time to manage work time and food temperature I mean ফুডের টেম্পারেচার এবং আমার ওয়ার্ক টাইম যেটা আছে সেটাকে আমি ম্যানেজ করার জন্য আমি ম্যানুয়ালি আমার ডেলিভারি টাইমটাকে আমি সেট করতে পারবো আই মিন 20 থেকে 30 মিনিটের মধ্যে আমি চাচ্ছি বা দুপুর 1টা থেকে 2টার মধ্যে আমি ডেলিভারিটা চাচ্ছি সেম লাইক দ্যাট ফ্লেক্সিবল পেমেন্ট অপশনস অ্যান্ড অ্যাবিলিটি অর্ডার গ্রেট মিলস ফর এ ফেয়ার প্রাইস মানে প্রাইসিং একটা ফেয়ার প্রাইসের মধ্যে আমি পেমেন্ট যে অপশনটা আছে ফ্লেক্সিবল পেমেন্ট অপশন চাচ্ছি আমি যাতে আমার কোনো হ্যাসেল না হয় ভাই আমি খাবার কিনবো আমি টাকা দিয়ে কিনবো আমার পেমেন্ট করতে যদি আমার খুব বেশি প্রবলেম হয় তাহলে কি আমি সেই ডিজাইন বা সেই অ্যাপটার মধ্যে আমি ইউজ করব অবশ্যই করবো না সাপোজ ধরেন ফুড পান্ডা ওকে ফুড পান্ডাতে আমি অর্ডার করলাম একটা পিৎজা অর্ডার করলাম ধরেন পিৎজাটা অর্ডার করলাম আমি চাচ্ছিলাম ডেলিভারি 30 মিনিটের মধ্যে হয়ে যাক বাট সেই ডেলিভারিটা আসলো 1.5 ঘন্টা পরে আপনি কি সেই পিৎজা নেবেন বা আপনার সিচুয়েশন ভেদে আপনি সেই অর্ডারটা আপনাকে ক্যান্সেল করতেও হইতে পারে রাইট সো এই জিনিসগুলোর জন্য আসলে একজন ইউজারের গোল থাকে যে আমার অন টাইম ডেলিভারিটা যেন হয়ে যায় এখন দেখি ফ্রাস্ট্রেশনটা কি একজন ইউজারের সাপোজ সে একটা অ্যাপ ইউজ করছে সেটা ফ্রাস্ট্রেশন কি থাকতে পারে তার আনএবল টু ট্র্যাক ডেলিভারি আই মিন আমার ডেলিভারিটা প্যাকিং হয়েছে কিনা বা ডেলিভারি ম্যান সেই প্যাকিং জিনিসটাকে শপ থেকে নিয়ে রওনা দিয়েছে কিনা এই যে ট্র্যাক করার যে সিস্টেমটা এটা ইউজার চাবে যে আমি ডেলিভারি ট্র্যাকিং করব সো দেন কি আসে outrageous delivery prices despite that restaurants are very close and takes about so delivery charge right suppose ধরেন আপনার ঢাকার ভিতরে আপনি 1 কিলোমিটারের ভিতরে যে শপটা সেটা থেকে আপনি অর্ডার করেছেন ডেলিভারি চার্জ নিল 30 টাকা সো আপনি 2 কিলোমিটার দূরে যেটা চার্জ ধরেন রেস্টুরেন্ট সেটা ডেলিভারি চার্জ যদি হয় 200 টাকা তাহলে কি ডিফারেন্সটা খুব বেশি পরিমাণ না সো ডেলিভারি চার্জে কিন্তু এটা কোম্পানিদের কিন্তু একটা লসের সম্মুখীন হতে পারে সো আমি যতদূর জানি যে দারাজের রিসেন্টলি খুব বেশি পরিমাণে ডেলিভারি চার্জ তারা রাখতেছে সো এই জন্য কিন্তু দারাজের ইউজার লেভেলটা কিন্তু কমে যাবে কি কারণে দেখেন আমরা যারা আসলে অনলাইন ইউজার আমরা যারা অনলাইনে প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের টাইমটাকে কনজিউম করতে বা আমরা টাইম যেন বাঁচাইতে পারি এই জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের অনলাইনে শপিং করা যে আমাদের শপে যেতে হচ্ছে না অনেক ভিড় ঠেলাঠেলি এই জন্যই কিন্তু মানুষ আস্তে আস্তে অনলাইনের দিকে ঝুঁকে যাচ্ছে রাইট সো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে তাহলে কি আমার ডেলিভারি চার্জটাও কিন্তু সেই রকম করেই আমাকে দিতে হবে সেরকম করে আমাকে ডেলিভারি চার্জটা সেট করতে হবে একটা কোম্পানি যদি এক্সেস ডেলিভারি চার্জ দেয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির বিজনেস লস হওয়ার পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি পরিমাণে থাকে সো নো ব্রেকডাউন এস্টিমেশন অফ ফুড প্রাইসেস অ্যান্ড এস্টিমেটেড টাইম অফ ডেলিভারি মানে কি ফুড প্রাইস এবং ডেলিভারি টাইম এই দুটা জিনিস কিন্তু ইউজারদের একদম বেসিক নিড এই জিনিসটা কিন্তু রাখতেই হবে অ্যান্ড সেটা আমাকে ডিজাইনে আমরা একটা প্যাটার্ন করে সেটাকে তৈরি করব সো দেন আসি এই যে এটা হচ্ছে ইউজার পার্সোনা মানে একটা পার্সন তার যে অ্যাপটা ইউজ করছে ফুড ডেলিভারি অ্যাপের ইউজার পার্সোনা এটা সো সে যে অ্যাপটা ইউজ করছে রাইট এই অ্যাপটা যে ইউজ করছে তার গোলটা কি তার ফ্রাস্ট্রেশনটা কি এই জিনিসগুলো কিন্তু আমাদের রিসার্চ করে কিন্তু সেটাকে ডিফাইন করতে হবে এখন দেখেন এখানে আমাদের আরও একটা আপুর আমি ইউজার পার্সোনা দিয়েছি এর পছন্দ এর ফ্রাস্ট্রেশন
আর অন্যরকম। যেমন এর গোলটা কি, টু সি দ্য এন্টায়ার ব্রেকডাউন এস্টিমেশন অফ প্রেপ টু প্যাকেজিং অ্যান্ড ডেলিভারি। আই মিন সে টোটাল প্যাকেজিং অ্যান্ড ডেলিভারি ট্র্যাকিংটা করতে চাচ্ছে, কখন ডেলিভারিটা হলো, কখন প্যাকিং হলো, ওভারঅল জিনিসটা। দেন গেট প্রপার ফিডব্যাক আফটার এ কমপ্লিটেড টাস্ক, ইউর অর্ডার ওয়াজ সাকসেসফুল। এই যে একটা জিনিস, যে আমি একটা অর্ডার করলাম, অর্ডার পেমেন্ট সব করা শেষ, তখন যদি লাস্টে যে আমাকে একটা সাকসেসফুল মেসেজ না দেয় যে ইউর অর্ডার হ্যাজ বিন ডান বা ইউর অর্ডার হ্যাজ বিন প্লেসড, এই ধরনের মেসেজ যদি না আসে, তাহলে কি আমি কনফিউজ থাকবো না যে আদৌ আমার অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা? আমি কিন্তু একটা কনফিউশনের মধ্যে থাকবো, রাইট? সো এটা কিন্তু খুবই নিড একটা জিনিস, যে ইউজারকে একটা মেসেজ, একটা সাকসেস মেসেজ, আমরা এটাকে ডিজাইনের ভাষায় বলি সাকসেস মেসেজ প্রোভাইড করা। সাকসেস মেসেজ প্রোভাইড করলে কি হবে, ইউজার এটা বুঝতে পারে যে না, আমি এখানে ঠিক জিনিসটা দিয়েছে, বা আমার এখানে গোলটা সেট করা হয়েছে এক্স্যাক্টলি, ওভারঅল এই জিনিসটা, রাইট? সো এই সাকসেস মেসেজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের এটা ইউআইতে ডিজাইন করতে হয় ইউজারকে। সো অর্ডার অ্যান্ড গেট ইট ডেলিভার্ড অন টাইম উইথাউট এনি হ্যাসেল, স্পেশালি ফ্রম ডেলিভারি পার্সোনালস। সো ডেলিভারি পার্সনের কাছ থেকে ইউজার কোনো ধরনের হ্যাসেল চাচ্ছে না, যাতে তার অর্ডার সে করলো, সব কিছু করলো, পেমেন্ট সব কিছু ঠিক আছে, ওকে ফাইন, তাহলে ডেলিভারি ম্যান অন টাইমে যেন এসে তার ডেলিভারিটা করে দেয়। সো এটা একটা জিনিস। দেন এখন আসে আপুর ফ্রাস্ট্রেশনটা কি, রুড অ্যান্ড ইম্পেশেন্ট ডেলিভারি পার্সোনাল। অনেক সময় দেখা যায় যে আমরা অর্ডার করি, অফিসে বসে অর্ডার করি, রাইট? অফিসের ইনকেস একটা মিটিংয়ে পড়ে গেছে, সো ডেলিভারি ম্যান এসে বারবার ফোন দিতে থাকে, সো রুড বিহেভিয়ার করতে থাকে, রাইট? এই জিনিসগুলো কিন্তু একটা ফ্রাস্ট্রেশন। সো নো অ্যাকিউরেট কমিউনিকেশন অ্যান্ড ফিডব্যাক, ডেলিভারি পার্সনের সাথে ইউজার কোনো ধরনের অ্যাকিউরেট টাইমিং, ডেলিভারি টাইম বা এক্সাক্ট কমিউনিকেশনটা সে করতে পারছে না। এইটা ইউজারের জন্য কিন্তু একটা একটা প্রবলেম, বা তার কাছে একটা ফ্রাস্ট্রেশন মনে হতে পারে। সো পেইড ফর ডেলিভারি ইন দ্য পাস্ট উইথাউট রিসিভিং অর্ডার, পেইড ফর ডেলিভারি ইন দ্য পাস্ট উইথাউট রিসিভিং অর্ডার মানে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি। আমরা কি পেইড অন ডেলিভারি, আমরা এরকম করি না যে আমাদের প্রোডাক্ট আসে, আমরা ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে সাথে সাথে প্রোডাক্ট চেক করে নিয়ে যাই। সো এইটার অন্যথায় হইলে ইউজারের কিন্তু এঙ্গেজমেন্টটা কমে যায় বেসিক্যালি। সো ইনএবিলিটি টু সি এ ব্রেকডাউন অফ এন্টায়ার প্রসেস ফ্রম প্যাকেজিং টু ডেলিভারি, প্যাকেজিং থেকে ডেলিভারি পর্যন্ত ইউজারের যাতে ট্র্যাকিং করতে বা ইউজারের যাতে বুঝতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়। সো এইটা হচ্ছে ইউজারের ফ্রাস্ট্রেশন। সো এই পার্সোনাটাতে কোথা থেকে আসলো? এই পার্সোনাটাতে আসলো যে আমরা যে ইউজার রিসার্চ করলাম, কোয়ালিটেটিভ রিসার্চ করলাম, কোয়ান্টিটিভ রিসার্চ করলাম, বিহেভিয়ার রিসার্চ করলাম, অ্যাটিটিউডিনাল রিসার্চ করলাম, এই যে ওভারঅল রিসার্চ করে আমরা একটা ইউজার পার্সোনা বানাবো। সেটা 2 জনের জন্য করতে পারেন, 3 জনের জন্য করতে পারেন, বাট ইউজার রিসার্চটা আপনারা যত বেশি করবেন, সত্যি কথা বলতে ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে আপনার ইউজার রিসার্চটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে ইউজার রিসার্চ আপনি যত ভালোভাবে করতে পারবেন, আপনার প্রোডাক্টের যে ইউএক্সের যে প্রবলেমগুলো, সেই জিনিসগুলো কিন্তু খুব বেশি পরিমাণে সলভ হতে থাকবে, বা ইউজারের আসলে আপনার ডিজাইনে বা আপনার প্রোডাক্টের ক্ষেত্রে ইউজারের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। সো দেন আমাদের টপিকটা কি ছিল, ইম্প্যাথি ম্যাপিং। ইম্প্যাথি ম্যাপিংটা কি? সো সেজ, থিংস, ডাজ, ফিলস। আপনারা এখানে স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইম্প্যাথি ম্যাপ জাম্পিং জেমি, মানে একজন লোক তার একটা প্রোডাক্ট সম্পর্কে ইম্প্যাথি ম্যাপিংটা হচ্ছে যে ইউজার কি বলছে, সে কি চিন্তা করছে, সে কি করছে, অ্যান্ড সব কিছু করার পরে সে কি ফিল করছে। আমরা কিন্তু ইউএক্স এর টোটাল জিনিসটাই কিন্তু আসলে ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইউএক্স সলভের উপরে বা ইউজার রিসার্চের উপরে। আমরা যত বেশি পরিমাণে ইউজার রিসার্চ করব, যত বেশি পরিমাণে আমরা প্রবলেম সলভ করতে পারবো, তত বেশি কিন্তু আমাদের ইউএক্স এর প্রবলেমগুলো সলভ হতে থাকবে, অ্যান্ড আমরা একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স ইউজারকে দিতে পারবো। সো আমাদের সবচেয়ে নিড ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে প্রাইমারি নিডটা হচ্ছে ইউজার রিসার্চ। তো আমরা বেশি করে ইউজার রিসার্চ করব। আমরা যখনই একটা ডিজাইন করব, বা আপনারা যখন একটা ডিজাইন করবেন, তখন সেটার কম্পিটিটর কোম্পানি যদি কেউ থাকে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। এটাকে বলে কম্পিটিটর অ্যানালাইসিস। লাইক আমি একটা যেমন জামা কাপড়ের যদি বলি যে আমি রিচ ম্যানের জন্য আমি একটা ওয়েবসাইট ডিজাইন করছি, তো তাহলে আমি কি করব, ধরেন এস্টাসি বা জেন্টাল পার্ট এদেরও ওয়েবসাইট আছে। সো আমি কি করব, তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবো যে তাদের অ্যানালাইসিস বা তাদের যে প্রক্রিয়াটা ইউজারের সাথে, এই ওভারঅল জিনিসগুলো কিন্তু আমি রিসার্চ করে দেখবো ইউজার তার কি বলছে। এমপ্যাথি ম্যাপিং, রাইট? আমরা স্লাইডারে দেখতে পাচ্ছি, স্ক্রিনশটে দেখতে পাচ্ছি এমপ্যাথি ম্যাপিং। সো আমরা দেখব যে ইউজার কি বলছে,
সে কি চিন্তা করছে, রাইট? সে সাপোজ ধরেন আপনি একটা ই কমার্স অ্যাপ বানাবেন মেয়েদের জন্য, মেয়েদের বিভিন্ন ফেসিয়াল প্রোডাক্টের জন্য বানাবেন। সো আপনাকে চিন্তা করতে হবে যে অ্যাজ এ ইউজার হিসেবে সে তার ওয়েবসাইটে কি কি জিনিস চাইতে পারে, রাইট? একটা ইউজার সেই ওয়েবসাইটটার মধ্যে বা সেই ই কমার্সটার মধ্যে কি কি জিনিস চাইতে পারে, দেন চিন্তা করতে হবে যে সে কি কি জিনিস চিন্তা করতেছে বাট সে আমাদেরকে বলতে পারছে না, রাইট? এইরকম অনেক ব্যাখ্যা আছে বা অনেক জিনিস আছে যে জিনিসগুলো ইউজার আমাদেরকে বলতে পারে না বাট সেই জিনিসটা চিন্তা করছে, রাইট? সো সেই জিনিসগুলো আমাদেরকে নোট ডাউন করতে হবে। দেন আমরা যখন ডিজাইন প্রসেসটা করে ফেলবো, ডিজাইনটা করে ফেলবো, তখন দেখবো যে ইউজার কি করছে, সেখানে কাজগুলো কি করছে, রাইট? সে প্রোডাক্টের মধ্যে কিভাবে ইন্টারাক্ট করছে, এই জিনিসগুলো আমরা দেখবো। দেন আমরা কি দেখবো কি সে কি ফিল করছে। সাপোজ আপনার ডিজাইনটা ধরেন ফেসবুক চালাইতে চালাইতে কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, রাইট? আমরা কোন একটা ফাংশন ধরেন যে ছোট্ট ফেসবুকে গেছি আমি, উপরে টপে যে মেসেজ অপশনটা আছে সেই জিনিসটা নাই, ওই মেসেজ অপশনটা ফেসবুকের উপরে নাই, তাহলে আপনার কি করতে হইতো? আপনি কাউকে হঠাৎ চিন্তা করছেন ফেসবুকে চালাতে চালাতে এই মানুষটাকে আমার মেসেজ দিতে হবে, তাহলে কি করতে হইতো? ফেসবুক থেকে আপনার বের হইতে হইতো, ফেসবুক থেকে বের হয়ে দেন আপনি আবার মেসেঞ্জারে ঢুকতেন, মেসেঞ্জারে ঢুকে দেন আপনি কি করতেন যে আবার ফেসবুকে আবার মেসেঞ্জারে গিয়ে সেই মানুষটাকে খুঁজে দেন আপনি তাকে মেসেজ দিতেন, রাইট? বাট ফেসবুক কি করলো, ইউজার এক্সপিরিয়েন্স বেটার জন্য সে কি করলো যে সেই মেসেজ জিনিসটা সে ফেসবুকের মধ্যে কানেক্ট করে দিল, রাইট? আমরা ফেসবুক থেকে ডিরেক্টলি কিন্তু মেসেজ অপশনে চলে যেতে পারছি, মেসেজ দেখতে পাচ্ছি, মেসেজ দিতে পারছি, রাইট? আমরা কিন্তু এই কাজগুলো করতে পারছি। সো দ্যাটস দ্য ইউজার এক্সপিরিয়েন্স, যে আপনি যত ইউজারের জন্য যত ইজি করে আপনি ইউজার এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করতে পারেন। সো ইউজার রিসার্চ যখন করবো, আমরা ইমপ্যাথি ম্যাপিং করবো, ইমপ্যাথি ম্যাপিংয়ে আমরা দেখবো যে ইউজার কি বলছে, হোয়াট হি সেজ, হোয়াট হি থিঙ্কস, হোয়াট হি ডাজ অ্যান্ড হোয়াট হি ফিলস। ওকে, সো এই চারটা জিনিস মনে রেখেই কিন্তু আপনাদের এমপ্যাথি ম্যাপিংটা করতে হবে। সো দেন আমি আসি, দেখেন ইউজার পার্সোনা, এখানে অর্ডার ফুড ইজিলি অ্যান্ড গেট ইট ডেলিভার, এমপ্যাথি ম্যাপিং, রাইট? আমরা কি কি জিনিস দিচ্ছি তাকে, অ্যাকশনস, গেট অ্যাপ, সিলেক্ট রেস্টুরেন্ট, এক্সপ্লোর মেনু, চেক ডেলিভারি প্যাকেজ, অর্ডার। সো আমরা কি এই জিনিসগুলো তাকে পেজ আকারে, স্ক্রিন আকারে দিচ্ছি, রাইট? স্ক্রিন আকারে দিচ্ছি, বা তাকে কিন্তু বিভিন্ন কাজ করতে হবে। সাপোজ একটা ফুড ডেলিভারি অ্যাপে আমি ঢুকেই আমি ফুড অর্ডার করতে পারলাম, বিষয়টা কিন্তু এমন না, রাইট? আমাদের কিন্তু অনেক জিনিস, আমাদের অনেক অ্যাড্রেস, অনেক পেমেন্ট মেথড, অনেক কাজ করতে হয়। আমরা একটা যে ক্লিক করি বা একটা যে কাজ করি, এই জিনিসগুলো কিন্তু এক একটা টাস্ক, রাইট? পূরণ করে আমাদের লাস্ট স্টেপে যেতে হয় যে আমার ফুড ডেলিভারি, মাই ডেলিভারি ওয়াজ অ্যাকসেপ্টেড বা সামথিং লাইক দ্যাট, একটা সাকসেসফুল মেসেজ। তো টাস্কটা কি? তার ডাউনলোড অ্যাপ, লগ ইন, রেজিস্টার, টার্ন লোকেশন অন, না হলে ডেলিভারি ম্যান আমার লোকেশনটা কিভাবে পাবে, সে আমার সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে। অ্যালাউ অ্যাপ অ্যাক্সেস লোকেশন, এটা সবারটাই থাকে। নিয়ার বাই রেস্টুরেন্ট সাজেস্টেড, আমার লোকেশন অনুযায়ী অ্যাপে এমন একটা ডিজাইন দিতে হবে যেন সাজেস্টেড যে রেস্টুরেন্ট, মানে আমার কাছাকাছি যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো যেন সাজেশনের মধ্যে চলে আসে, রাইট? সো সিলেক্ট রেস্টুরেন্ট করবে, দেন এক্সপ্লোর মেনুতে কি করতে পারবে, ব্রাউজ মেনু, চেক আফ্রিকান ডিশেস, যে কোনো একটা ডিশেস সে সিলেক্ট করতে পারলো। দেন হচ্ছে সিলেক্ট মিল, কোনো একটা মিল সে সিলেক্ট করবে। দেন অর্ডার, প্লেস অর্ডার, চেক ডেলিভারি প্যাকেজেস, চেক ডেলিভারি প্রাইস, চেক এস্টিমেট টাইম অফ ডেলিভারি, এইসব জিনিস চেক করে আমি প্লেস করে দেন অর্ডারে যাব, প্লেস অর্ডার, কনফার্ম অর্ডার, একটা মেসেজ দিব, ট্র্যাক ডেলিভারি, আমি দেন কনফার্ম অর্ডার হওয়ার পরে আমি ডেলিভারিকে ট্র্যাক করতে পারবো। লাইক দেখবেন আপনারা যখন কোথাও একটা কুরিয়ার করতে যাবেন, লাইক আপনারা যদি কোনো প্রোডাক্ট কখনো কুরিয়ার করে থাকেন, লাইক আমি এই জিনিসটা দেখেছি স্ট্রিট ফাস্টে বা পাঠাওতে দেখছি, যে তারা আমি যখন একটা প্রোডাক্ট ফেসবুকে যখন অর্ডার করি তখন কোম্পানি ওনার কি করে, পাঠাওতে বা স্ট্রিট ফাস্টে তারা যখন ওই প্রোডাক্টটা দেয়, রাইট, ডেলিভারি দেওয়ার জন্য প্রোডাক্টটা দেয়, তখন কিন্তু আমার নাম্বারটাও প্রোভাইড করে, রাইট? ওই নাম্বারের মধ্যে কিন্তু একটা মেসেজ চলে আসে, আমি ট্র্যাক করতে পারি, বা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা থাকে, আমি লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে গিয়ে আমি তাদের ট্র্যাক করতে পারি। সো এই ট্র্যাকিং সিস্টেমটা কিন্তু ইউজারের খুবই মানে বেসিক একটা নিড। সো একটা ফুড ডেলিভারি অ্যাপে আপনাকে চিন্তা করতে হবে, ইউজার রিসার্চ করছে ইউজাররা কি কি জিনিস চাচ্ছে, তারা বেসিক্যালি কি কি জিনিস চাচ্ছে, কি কি জিনিস তারা করতে দিতে হবে তাদেরকে, রাইট? সো আপনি একটা সাকসেসফুল ডিজাইন করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ইউজার রিসার্চ করতে হবে, যে আপনি যে প্রোডাক্টটা ডিজাইন করছেন, এনি কাইন্ড অফ ডিজাইন হতে পারে, এনি কাইন্ড অফ প্রোডাক্ট সেটা হতে পারে, যে আপনি একটা প্রোডাক্ট চিন্তা করছেন, এটা ডিজাইন করবেন, তার আগে আপনাকে ইউজার রিসার্চটা করতে হবে, যে আমার এই প্রোডাক্টটা বা আমার এই ডিজাইনটা আসলে কারা ইউজ করবে, কোন এইজের মানুষজন ইউজ করবে। সাপোজ আপনি একটা কমিক্সের একটা ওয়েবসাইট বানাচ্ছেন,
সো সেটা যদি আপনি ডিজাইনটা এমনভাবে করেন বা ইউজার রিসার্চ না করে ডিজাইন করেন, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না আসলে কমিক্স বুকটা কারা পড়বে। নিশ্চয়ই এটা 10 to 25, 30ও না, বেসিক্যালি 25, 20 এই বয়সের মধ্যে মানুষজন, ছেলেরা মেয়েরা কিন্তু কমিক্স রিড করে। তো তাহলে কি আপনার ডিজাইনটাও ওই রকম ওদের বয়স চিন্তা করে, বা ওদের যারা ইউজার তারা যাতে অ্যাট্রাক্ট হতে পারে, বা তারা যাতে খুব সহজে ইন্টারেক্ট করতে পারে ডিজাইনটার মধ্যে, সেই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রেখে কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে। ওকে, সো এটা হচ্ছে গেল এমপ্যাথি ম্যাপিং। দেন আসি ইউজাবিলিটি টেস্টিং। আমার ইউজাবিলিটি টেস্টিংটা কি? সো ইউজাবিলিটি টেস্টিং এটা হচ্ছে গিয়ে আমাদের এমপ্যাথি ম্যাপের, এবং ডিজাইন যখন আমরা শেষ করে ফেলবো তখন বেসিক্যালি এমপ্যাথি ম্যাপিংটা আসে, যে ইউজাবিলিটি টেস্টিং অ্যান্ড ফিডব্যাক। আপনি ডিজাইন করছেন, নো প্রবলেম, আপনি একটা ডিজাইন করছেন, বাট ডিজাইনটা আদৌ ইউজার ইউজ করতে পারছে কিনা, বা ডিজাইনটা আদৌ ইউজফুল কিনা, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে ডিজাইন করতে হবে। আপনার ডিজাইন যদি ইউজফুল না হয়, বা ইউজার যদি ইউজ না করতে পারে বেসিক্যালি, তখন কি আসলে আপনার ডিজাইনটা তো কোনো কাজে আসবে না, রাইট? আপনার কিন্তু ডে বাই ডে আপনার ডিজাইন স্কিল লো হইতে থাকবে যদি আপনি ইউজার রিসার্চটা না করে ডিজাইন করেন। সো ইউজাবিলিটি টেস্টিং অ্যান্ড ফিডব্যাকটা কি? প্রথমে আমাদের দেখতে হবে আমাদের ডিজাইনটা ইউজফুল কিনা, আমাদের ডিজাইনের মধ্যে যে জিনিসগুলো দিচ্ছি, বা আমাদের ওয়েবসাইটটার মধ্যে বা জিনিসগুলোর মধ্যে আমরা যে জিনিসগুলো দিচ্ছি সেই জিনিসগুলো ইজিলি ফাইন্ডেবল কিনা, রাইট? সাপোজ ধরেন যে আপনি রুমের মধ্যে, এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, যে আমরা ছেলেরা কিন্তু রুমের মধ্যে অনেকটা অগোছালো থাকি, রাইট? আবার এরকম অনেককেও আমি বলতে শুনছি যে রুম অগোছালো থাকলেই তারা জিনিসপত্র খুঁজে পায়, রাইট? এরকম আছে কিনা? সো আমরা রুমের মধ্যে কি জামা কাপড়ের রাখার একটা জায়গা সেট করি, বা বিভিন্নভাবে করি, রাইট? সেই জিনিসটা যদি ওইখানে না থাকে, তাহলে কি আপনার একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হবে, রাইট? ন্যাচারালি আমার ক্ষেত্রেও এটা কিন্তু সেম, যে আমার একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়, যে আমি খুঁজে পাচ্ছি না জিনিসটা, আমি এই জিনিসটা চাচ্ছি, আমি খুঁজে পাচ্ছি না। সো আপনার সেম ভাবে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা, যে আপনি একটা ডিজাইন করছেন, লাইক ফুড ডেলিভারি অ্যাপ, ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে যদি আপনি প্রোডাক্টের মধ্যে যদি আপনার রেটিংসটা না দেন, ইউজার কিন্তু অ্যাট্রাক্ট হবে না, ইজিলি ফাইন্ডেবল না বিষয়গুলো, রাইট? সো আপনার কি এমনভাবে ডিজাইনগুলো করতে হবে, বা এমনভাবে আপনাকে রিসার্চ করতে হবে যেন জিনিসগুলো খুব ইজিলি ফাইন্ডেবল হয় ইউজারের কাছে, ইউজার যেন খুবই 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 ইজিলি জিনিসগুলোকে নিতে পারে, বা ইউজার যেন খুবই ইজিলি জিনিসগুলোকে খুঁজে পায়। লাইক আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে যাচ্ছি, আমি যদি তাদের প্রজেক্টগুলো না দেখতে পাই, আমি যদি তাদের রিসেন্ট প্রজেক্টগুলো না দেখতে পাই, তাহলে তো আমি এঙ্গেজ হব না, তাই না? আমি তো তাহলে অ্যাট্রাক্টেড হইলাম না তা আপনার সাইডে, তাহলে আপনার ডিজাইন করার মানেটা কি রইল, তাই না? সো এক একটা প্রজেক্ট এক এক রকম ইউজারের উপর বেস করে আমাদের ইউজার রিসার্চ করতে হয়, এক একটা প্রজেক্ট এক এক রকম করে আমাদেরকে ডিজাইন করতে হয়, টোটালি ডিপেন্ড করছে ইউজারের উপরে, ইউজার কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। দেন আসি অ্যাক্সেসিবল। আমরা স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছি অ্যাক্সেসিবল, আই মিন আমি সাপোজ একটা জায়গায় ক্লিক করলাম, সেই জায়গাটা ক্লিক হচ্ছে না, অন্য জায়গায় ক্লিক হচ্ছে, বা আমি যখন স্ক্রোল করছি ঠিক মতন স্ক্রোল হচ্ছে না, রাইট? আমি সাপোজ একটা বাটন দিছে, সেই বাটনটা ক্লিকেবল, বাট আমি বুঝতেই পারছি না সেটা একটা বাটন, সেই জিনিসটাকে আমি সিলেক্ট করতে পারি। সো এই জিনিসগুলো অ্যাক্সেসিবল, রাইট? আপনি যে গতিপথ, আপনি যে রাস্তাগুলো একটা অ্যাপের মধ্যে বা একটা ডিজাইনের মধ্যে আপনি যে রাস্তাগুলো ক্রিয়েট করে দিচ্ছেন, সেই রাস্তাগুলো দিয়ে ইউজার কি ইজিলি যেতে পারছে, নাকি তার জায়গায় জায়গায় প্রবলেম ফেস করতে হচ্ছে? সাপোজ ধরেন যে আপনি কক্সবাজার যাবেন, রাইট? আপনি কক্সবাজার যাবেন, রাতে ঘুমানোর সময় চিন্তা করছেন। সো আপনি দেখলেন যে কক্সবাজার যেতে হলে আপনাকে কি করতে হবে? সকালে ঘুম থেকে উঠতে হবে, আপনি আপনার প্যাকিং করবেন, রেডি হবেন, নিচে আসলেন, বাসার নিচে আসার পরে দেখলেন যে আপনি কোথাও রিক্সা পাচ্ছেন না, আপনি কোনো সিএনজি পাচ্ছেন না, কোনো বাস পাচ্ছেন না, কোনো গাড়ি পাচ্ছেন না। এই যে অ্যাক্সেসিবিলিটি মানে কি আপনার যাওয়ার পথে একটা বাধা, তাই না? এটা কিন্তু আপনার যাওয়ার পথে একটা বাধা ক্রিয়েট হইলো, যে না আমি গাড়ি পাচ্ছি না, আমি তাহলে ঠিক সময় কিভাবে পৌঁছবো, রাইট? অ্যাক্সেসিবিলিটি। সো আপনি গাড়ি পেলেন, অনেকক্ষণ পরে গাড়ি পেলেন, আপনি বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে আপনি চলে গেলেন, সেখানে টিকিট কিনতে যেয়ে দেখলেন যে টিকিট পাচ্ছেন না। দেখেন অ্যাক্সেসিবিলিটিতে আপনার যাওয়ার পথে আর একটা বাধা চলে আসছে, রাইট? আপনার যাওয়ার পথে কিন্তু আর একটা বাধা চলে আসছে। তাহলে কি এই যে বাধাপ্রাপ্ত হইলে, সাপোজ এই বাধাগুলো যদি আপনি ঘুম থেকে ওঠার পরেই পেতে শুরু করেন, আপনি কি আর কক্সবাজারে যাবেন?
অবশ্যই না, আপনি অবশ্যই যাবেন না যে এত বাধা পাওয়ার পরে আমি কেন আবার কক্সবাজার যাব। সেম ভাবে আমরা যখন একটা ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করি বা একটা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ডিজাইন করি, সেম ভাবে সেখানে যদি ইউজার ঠিকঠাকভাবে কাজ করতে না পারে, সে যদি ইজিলি ইন্টারেক্ট করতে না পারে, আমি একটা ফর্ম দিচ্ছি, সেই ফর্মে সে সিলেক্ট করে কোনো কাজ হচ্ছে না, সেখানে সিলেক্ট হচ্ছে না, আমি একটা বাটন দিচ্ছি বা আমি একটা স্লাইডার দিচ্ছি, ছবিগুলো লেফট টু রাইট চলে যাবে, সো আমি লেফট থেকে রাইটে চলে গেলে আমি আবার লেফটের ইমেজটা দেখতে চাইতেছি, তাহলে কি আমি কি বসে থাকবো? নো, আমি একটা স্লাইডার বাটন দিয়ে দিব যাতে ক্লিক করলেই সে আবার সেখানে দেখতে পারে। এই যে অ্যাক্সেসিবিলিটি, প্রত্যেকটা টপিক্সে প্রত্যেকটা জায়গায় আমি একটা অ্যাক্সেসিবিলিটি ক্লিয়ার করে দিচ্ছি ইউজারকে, রাইট? দ্যাটস দ্য অ্যাক্সেসিবিলিটি। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের ইউজেবিলিটি টেস্টিং এর মধ্যে থাকে। দেন আসি ইউজেবল কিনা। প্রথমে কি ছিল আমাদের? ইউজফুল কিনা, এটা ইউজফুল কিনা, কতটুকু মানুষের কাজে আসবে। দেন কি করলাম? কতটুকু ফাইন্ডেবল, এই ডিজাইনটার মধ্যে যা যা জিনিসগুলো দিচ্ছি সব জিনিসগুলা ইউজারের কাছে ফাইন্ডেবল কিনা, ইজিলি ফাইন্ড করতে পারছে কিনা ইউজার। সো এটা হচ্ছে ফাইন্ডেবল। অ্যাক্সেসেবল কিনা, খুঁজে পেলো, এখন সেই কাজগুলো, সেই গতিপথে তার কোনো বাধা আসতেছে কিনা, সে কাজগুলো ইজিলি করতে পারছে কিনা, দ্যাটস দ্য অ্যাক্সেসেবল। অ্যান্ড আসে এখন ইউজেবল কিনা, কতটুকু ইউজ করতে পারছে ইউজার, রাইট? ইজিলি কতটুকু সে ইন্টারাক্ট করতে পারছে, ইজিলি সে কতটুকু ইউজ করতে পারছে, দ্যাটস দ্য ইউজেবিলিটি। দেন আসে ডিজায়ারেবল, এইটা হচ্ছে ইউআই এর পার্ট। সো আমরা ডিজাইন যখন করছি, আমরা ডিজাইনে দেখছি কি এক একটা প্রোডাক্ট বেসিক্যালি এক একটা ডিজাইন এক এক ধরনের হয়। সাপোজ আপনি একটা ই কমার্স যেভাবে ডিজাইন করছেন, আপনি কিন্তু বেসিক্যালি একটা ডাক্তারের জন্য বা একটা কনসালটেন্সি ফার্মের জন্য বা আইটি ফার্মের জন্য যে সাইটটা ডিজাইন করবেন, সেটার ডিজাইন কিন্তু সেম হবে না, কারণ ইউজার সেম না, ইন্টারাকশনটা সেম না। সো আপনাকে, সাপোজ আপনি লেডিস আইটেম, রাইট, আপনি বা ফুড ডেলিভারি অ্যাপটাই, সাপোজ ধরলাম আপনি একটা ফুড ডেলিভারি অ্যাপটা ডিজাইন করছেন বা ফুড ডেলিভারি অ্যাপটা আপনি ডিজাইন করবেন, ইউজার রিসার্চ করতেছেন। সো এখন ইউআই যখন আমরা করব, ইউআই ডিজাইনটা যখন আমরা করব, তখন বেসিক্যালি আমরা দেখব কি যে ডিজায়ারেবল কিনা, কতটুকু ডিজায়ারেবল করা যায়। সাপোজ ধরেন যে আমি ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে যদি দেখি যে আমি ইমেজগুলো, খাবারের যে ইমেজগুলো, সেই ইমেজগুলো ক্লিয়ার না বা ইমেজগুলো অ্যাপিলিং না, মানে টেস্টি না, আসে না, এরকম আমি অনেক রেস্টুরেন্টে গিয়ে এরকম দেখেছি যে তাদের যে ইটা থাকে, মেনু কার্ডটা থাকে, মেনু কার্ডের মধ্যে ছবিগুলো এতটা অ্যাপিলিং, এতটা লোভনীয় থাকে যে আমার ইচ্ছা হয় যে না, আমি জিনিসটা অর্ডার করে দেখি। সেম ভাবে মোবাইলের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সেম ভাবে চিন্তা করতে হবে, আপনি যে ইমেজগুলো ইউজ করছেন বা যে ইলাস্ট্রেশনগুলো ইউজ করছেন, এই জিনিসগুলো অ্যাপিলিং কিনা, আপনার ব্র্যান্ড গাইডলাইনের সাথে বা আপনার কালারগুলোর সাথে সব কিছু ফিক্সড আছে কিনা, ঠিক আছে কিনা, রাইট? সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে চেক করতে হবে। সো চেক করে দেনই কিন্তু আমরা ইউজাবিলিটিটা ফাইনাল করতে পারবো। যে ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে যেমন আমি বলেই দিলাম যে আপনার কালারগুলো, সেই জিনিসগুলো কিন্তু আপনার ডিজায়ারেবল থাকতে পারে, একটু অ্যাট্রাকটিভ থাকতে হবে। যেমন কিছু আমরা যে খাবারের ইমেজগুলো ইউজ করছি, রাইট, খাবারের যে ইমেজগুলো ইউজ করবো, সেই জিনিসগুলো কিন্তু খুব অ্যাপিলিং থাকতে হবে, সেই ইমেজগুলো কিন্তু খুব ডিজায়ারেবল থাকতে হবে, রাইট? সেগুলো যদি না থাকে, বেসিক্যালি কিন্তু আপনার ইউজারের যে এঙ্গেজমেন্টটা, আপনার ডিজাইনের মধ্যে ইউজারের এঙ্গেজমেন্টটা কিন্তু খুবই খুবই কমে যাবে, রাইট? সো বেসিক্যালি আজকে আমরা কি শিখলাম তাহলে? যে ইউজার রিসার্চ, আমাদের ক্লাসের টপিকগুলো ছিল ইউজার রিসার্চ এবং পার্সোনা, সেটা আমরা দেখলাম। ইউজার রিসার্চ পরিচালনা করব কিভাবে, পদ্ধতি এবং কৌশলটা দেখলাম, 4টা উপায়: কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, অ্যাক্সেসিবল। ইউজার পার্সোনা তৈরি করব কিভাবে, ইউজার পার্সোনার যে টেমপ্লেটগুলো আমি দেখিয়েছি। সো টেমপ্লেটটা আসলে বেসিক্যালি অনেক টাইপের হয় ডিজাইন। সো এইটা মাথা ব্যথা নাই যে আপনাদের যে আমি যেভাবে দিয়েছি বা আমি যেভাবে দেখাইছি, সো সেভাবেই আপনাদেরকে করে নিতে হবে, সেভাবে আপনাদেরকে করতে হবে, বিষয়টা কিন্তু একদমই এইরকম না। সো ইউজার পার্সোনাটা আপনার বিভিন্ন টেমপ্লেটে তৈরি করতে পারেন। দেন আসি এমপ্যাথি ম্যাপিং, রাইট? এমপ্যাথি ম্যাপিংটা আমরা দেখলাম। সো এখন আমরা একটা প্রজেক্টের মধ্যে যদি যাই, যে আমি আপনাদের কিছু সাইটে ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে দেখাই যে রিসেন্টলি আমি এর আগের প্রথম ক্লাসে আমি আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়েছি যে একটা ই কমার্স, রাইট, একটা ই কমার্সের যে প্রজেক্টটা ছিল। সো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। সো এইখানে দেখেন আমার ওয়্যার ফ্রেম ছিল, ইউআই ডিজাইনটা ছিল, রাইট? ইউআই ডিজাইনের মধ্যে যদি আমি ইমেজগুলা ঠিকঠাক, আমার ইমেজটা লোড নিচ্ছে, 1 সেকেন্ড। সো ইউজার রিসার্চটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ইউজার রিসার্চটা আমরা কী কী করবো, বাট ইউজার রিসার্চটা করতে আসলে আপনাদের সময় সাপেক্ষ ব্যাপার, এটা একটু টাইম লাগে,
ইউজার রিসার্চটা বা ইউজারের সাথে কমিউনিকেট করা। যেমন বেসিক্যালি আমি কি করি, যখন আমার কাছে কোনো ই কমার্সের প্রজেক্ট আসে বা কোনো এই ধরনের কোনো যখন প্রজেক্ট আসে, তখন আমি কি করি, আমার আশেপাশে যে লোকজনগুলো আছে, লাইক আমার ছোট ভাই, আমার বন্ধু বান্ধব, যারা আসলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে করতে যারা ইউজেবল, যারা অলরেডি ইউজ করে অল টাইম, সো তাদের জন্য আসলে আমি তাদের সাথে ডিসকাস করি যে এইভাবে যদি ডিজাইনটা করি বা তুমি এই জিনিসটা চালাও, আমি একটা ড্রাফট তৈরি করি, ডিজাইন তৈরি করি যে তুমি এই জিনিসটা কাজ করো। এটা মোবাইলে ফিগমার প্লে স্টোর থেকে আপনার ফিগমার মোবাইল ভার্সনটাও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি প্রোটোটাইপ চাইলে ইউজ করতে পারেন, প্রোটোটাইপ চালাইতে পারবেন। সো সেখানে আমরা এই কাজগুলো করে থাকি বেসিক্যালি। সো এখানে দেখেন যে আমি একটা ই কমার্স, আমি যদি স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছেন আপনারা, যে আমি একটা ই কমার্স এখানে দেখাচ্ছে যে ঘড়ি। এই দেখেন এই ঘড়ির ইমেজটা আছে, এই যে আমার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, রাইট? এটার কিন্তু আমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, রাইট? দেখছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড। সো এটা যদি এইভাবে না দিয়ে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, বাই থাকতো, জিনিসটা কিন্তু অ্যাপিলিং হতো না, রাইট? এই যে দেখেন ইমেজগুলো সিনক্রোনাইজেশনগুলো আছে, বা প্রত্যেকটা ইমেজের মধ্যে যে টেক্সটগুলো আমি দিয়েছি, প্রত্যেকটা টেক্সট থেকে কিন্তু ইউজার একটা ইনফরমেশন গ্যাদার করছে। বা প্রত্যেকটা সানগ্লাস, যেমন সানগ্লাসের যদি আমার এই ডিজাইনটা আরও এইভাবে থাকতো, আমি যদি এইভাবে দিতাম, তাহলে কি জিনিসটা কি অ্যাপিলিং হতো না? আমি সানগ্লাসের ফুল ফ্রেমটা দেখতে পাচ্ছি, রাইট? এই ডিজাইনটার আমি কিন্তু ফুল ফ্রেমটা দেখতে পাচ্ছি, এই ঘড়িটা দেখতে পাচ্ছি। দেন যদি আমি মান্থলি ডিলসের মধ্যে আসি, এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলো কিন্তু একদম ক্লিয়ার, রাইট? একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমার কিন্তু কোনো ছবি দেখতে প্রবলেম হচ্ছে না। সো ফুড ডেলিভারি অ্যাপের ক্ষেত্রে বা এই ধরনের ই কমার্স যখন আমরা ডিজাইন করি বেসিক্যালি, তখন সেই সব ডিজাইনের ক্ষেত্রে আসলে আমাদের এই চিন্তাগুলো করতে হয় যে আমরা কতটুকু অ্যাপিলিং করে এই জিনিসটাকে তৈরি করা যায়, সেই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে বেস করে কিন্তু আমরা ডিজাইনটা করি। বাট আমি আবার বলছি যে আমাদের কিন্তু, যেমন এখানে দেখেন রিসেন্ট নিউ ব্লগস, রাইট? আমি যে ইউজেবলের কথা বললাম, এখানে কিছু রিসেন্ট নিউজ দিছি, রাইট? এখানে একটা ডিসকভার বাটন আছে। ওকে ভাই, ডিসকভার বাটনটা যদি না থাকতো, তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা কেন ভুল হইতো বা বাজে হইতো? কারণ আমি চাচ্ছি যে এইখান থেকে আমি ব্লগ আরও দেখতে চাচ্ছি, রাইট? আরও কিছু পরিমাণ ব্লগ আমি দেখবো। তাহলে কি করবো, ডিসকভারে যদি আমি ক্লিক একটা বাটন দিই বা ডিসকভারে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু সে ডিরেক্টলি চলে যাচ্ছে ব্লগের যে মেইন পেজটাতে, সেখানে কিন্তু আমি তাকে নিয়ে যাচ্ছি, রাইট? এই যে ফ্লো, এই যে ডিজাইনের মধ্যে এক জায়গা থেকে তাকে আর এক জায়গায় নিয়ে গেলাম, কোনো প্রবলেম হইলো না। বাট ধরেন এখানে বাটন নাই, তাহলে কি আমার একদম উপরে গিয়ে, ওয়েবসাইটের উপরে গিয়ে কিন্তু আমার ব্লগ পেজটাতে যেতে হচ্ছে, ব্লগ পেজে ক্লিক করে দেন আমার আসতে হচ্ছে, দেন সেই পেজে গিয়ে আমি দেন ব্লগগুলো পাবো। বাট আমি যদি এখানে ডিসকভার এখানে যাই, তাহলে আমি ব্লগের কিন্তু সম্পূর্ণ একটা লিস্ট পেয়ে যাচ্ছি, রাইট? সো আমার আবার উপরে যেতে হচ্ছে না, আমার আবার নিচে নামতে হচ্ছে না। এই যে ইউজারের এক্সপিরিয়েন্স, এইভাবে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সগুলোকে কিন্তু ইউজারের ক্ষেত্রে বেটার করতে হবে। ওকে, সো দেন আমরা এখানে কিছু সিরিজ আমি দিয়েছি, ঘড়ির কিছু সিরিজ, ম্যাপল সিরিজ, ইবনি সিরিজ, ফিচার্স কিছু দিয়েছে। দেন আবার কি সিমন, সাপোজ এখানে যে প্রোডাক্টগুলো আছে, এখানে সে পছন্দ হচ্ছে না ইউজারের এখানে পছন্দ হচ্ছে না, ইউজার আরও কিছু দেখতে যাচ্ছে, মানে তার কি 3 থেকে 9টায় সে স্যাটিসফাই না, সে আরও জিনিস দেখবে। সো তাহলে কি এখান থেকে তাকে আমি সিমোর করলে কি এখানে আরও কিছু আইটেম কিন্তু তার চলে আসছে, রাইট? আরও কিছু আইটেম চলে আসলো, যে সে আরও কিছু আইটেম সে দেখতে পাইলো। দেন কি টেস্টিমোনিয়াল, আমি যে স্লাইডারের কথা বলেছিলাম, সো এখানে একটা টেস্টিমোনিয়াল, সাপোজ ধরেন ইউজার চাচ্ছে যে না, আমি কোম্পানিটাকে ভেরিফাই করবো, আরও ভালোভাবে ভেরিফাই করবো যে আদৌ আসলে কোম্পানিটা ভেরিফাই কিনা বা ইউজার রিভিউগুলো ফেক কিনা। সো এখানে কি আমরা আরও মাল্টিপল ইউজার আমি দিয়ে দিচ্ছি, মাল্টিপল স্লাইডার আমি দিয়ে দিচ্ছি, যে এখানে যে তীর চিহ্নর মতন যে জিনিসটা আছে, এটা স্লাইডার, মানে কি এখানে ক্লিক করে ইউজার আরও কয়েকটা আইটেম, সে আরও কয়েকটা টেস্টিমোনিয়াল কিন্তু সে সেখানে দেখতে পাচ্ছে, রাইট? সো এই যে ইন্টারাকশন, সো এই যে কাজ দিচ্ছে আমি ইউজারকে, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছে, আর এক জায়গা থেকে আর এক জায়গায় তাকে কাজ করাচ্ছে, এই যে অ্যাক্সেসিবিলিটি, রাইট? প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউজফুল সে, রাইট? ইউজফুল কিন্তু তার জন্য কাজেরগুলো, অ্যান্ড তার কিন্তু সে ইউজও করছে, ইউজেবল, রাইট? আমরা কিন্তু লাস্টে দেখলাম না যে ইউজেবল, কতটুকু ইউজেবল, এটা কিন্তু তার জন্য ইউজেবল, রাইট? সো আজকে ইউজার রিসার্চ এবং পার্সোনা নিয়ে কথা বললাম, ইউজার রিসার্চটা কিভাবে আপনারা পরিচালনা করবেন বা ইউজার রিসার্চের যে পদ্ধতি এবং কৌশলগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছে। ইউজার পার্সোনা কিভাবে তৈরি করবেন সেই জিনিসগুলো নিয়ে সেই রকম একটা টেমপ্লেট আমি দেখিয়েছি, বাট আপনারা অনলাইনে রিসার্চ করলে আরও অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। আসলে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু সুন্দর করে অ্যাট্রাকটিভ করে দিতে পারেন, অ্যাজ ইউজুয়াল আপনি নর্মালি দিতে পারেন বা করে দিতে পারেন। সো দেন আমরা কি শিখলাম, এমপ্যাথি ম্যাপিং,
ব্যবহারকারীর প্রয়োজন এবং লক্ষ্য, মানে তার প্রয়োজনগুলো কি, এমপ্যাথি ম্যাপিং এর মধ্যে কি শিখলাম, ইউজার কি বলছে, সে কি চিন্তা করছে, সে কি করছে, এবং লাস্টে সে কি ফিল করছে, রাইট? এমপ্যাথি ম্যাপিং এর মধ্যে 4টা জিনিস আমরা দেখলাম এবং বুঝলাম। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সো আশা করি আপনারা ক্লাস 2তে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো নিয়ে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। অ্যান্ড যদি আপনারা এখনো ক্লিয়ার না থাকেন বা আরও চাচ্ছেন যে আরও ডিপলি আপনারা কাজগুলো শিখবেন বা ইউআইএক্স শিখবেন, তাহলে আপনারা এখনই গিয়ে বিদ্যাবাড়ির ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আমার যে ইউআইএক্স এর লাইভ কোর্সটা আছে সেখানে কিন্তু আপনারা এনরোল করতে পারেন। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।